গাড়ি চালাতে বলতে পাশে বসতেন, আর তিনি যখন গাড়ি চালাতেন ডেপুটি কমিশনারকে পাশে বসাতেন। গাড়ি থামিয়ে দিলেন, কনভয় থেমে গেল, সবাই বলছে হঠাৎ কি হলো? প্রেসিডেন্ট নিজে নেমে গিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকলেন, ঢুকে একটা বাসায় চলে গেলেন। এটা আমার দেখা, সেই জন্য বলছি। একটা খুব একেবারেই দরিদ্র নয়, কিন্তু দরিদ্র লোকের বাড়ি। সে গিয়ে ঢুকলেন, ঢুকে তখন এই বাড়িতে সবাই তো যারা পুরুষ মানুষ তারা কাজে চলে গেছে, মানে চলে গেছে। একজন মা, সম্ভবত বৃদ্ধা একজন তিনি ছিলেন, এদিকে বৃদ্ধাকে গিয়ে বললেন যে মা আমি একটু পানি খাবো। তো বুড়ি তো প্রথমেই আপনার ঘাবড়ে গেছে যে এত মানুষ, এত পুলিশ, আর্মি, ঘাবড়ে। তখন একজন বলছে যে উনি দেশের প্রেসিডেন্ট, রাজা। তো তাড়াতাড়ি গিয়ে তার সেই আপনার একটা এনামেলের গ্লাস, একটা নষ্ট হয়ে যাওয়া প্রায় গ্লাস, সেই গ্লাসে তিনি একটু পানি এনে প্রেসিডেন্টকে দিলেন। প্রেসিডেন্ট পানিটা নিয়ে খেয়ে তারপরে বললেন মা আপনি আমাকে শুধু পানি দিলেন? তো বুড়িজন বললেন যে বাবা আমার ঘরে তো আর কিছু নেই এখন। তো আপনি একটু পেঁপে গাছ লাগাতেন, তাহলে আমাকে পেঁপে দিতে পারতেন। একটা পেয়ারা লাগাতে গাছ লাগালে আমাকে পেয়ারা দিতে পারতেন। এটা মায়ের পর থেকে আপনি করবেন। এই যে একটা ঘটনা, এটা এক বিচ্ছিন্ন ঘটনা হলেও এটাই প্রমাণ করে যে মানুষকে তিনি কিভাবে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রেসিডেন্ট জিয়ার জানাজা হলো তার শাহাদাতের পরে, এই জানাজায় লক্ষ লক্ষ মানুষ আপনার এসে আপনার আসলো জানাজায়, এবং সব শান্তভাবে, কোথাও কোনো স্লোগান নেই, কোনো কথা নেই, চোখে পানি পড়ছে। ওয়াই, কেন? কারণটা কি? সাধারণ মানুষ। আমার কাছে মনে হয় একটি মাত্র কারণ, যে এই মানুষগুলো জিয়া রহমানকে তাদের মনের মধ্যে ধরে নিয়েছিল, দেশের সঙ্গে একাত্ম করে ফেলেছিল। সেই সময় টাইম ম্যাগাজিনে একটা আপনার ফিচার বেরিয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের আপনার এই শাহাদাতের পরে ঘটনা নিয়ে। তো রিপোর্টার বলছেন, রিপোর্টার নামটা মনে নেই এই মুহূর্তে, যে তিনি যে একটা রিক্সায় চলেছিলেন, কারণ গাড়ি চলার কোনো সুযোগ ছিল না, রিক্সায় চলে, সেই রিক্সাটার পেছনে প্রেসিডেন্ট জিয়ার একটা ছবি কালো পোস্টারে লাগানো। তিনি সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে যে তুমি এটা লাগিয়েছো কেন? বলছে যে এই লোককে আমাদের প্রেসিডেন্ট উত্তরে বলেছে। একে আমি ভুলতে পারি না আমরা, এবং আমরা এখন চিন্তিত এর পরে বাংলাদেশে কি হবে। অর্থাৎ এখন সাধারণ শ্রমিক, রিক্সা শ্রমিক, সে পর্যন্ত চিন্তিত যে এর পরে বাংলাদেশে কি হবে। জানাজাতে যখন আপনার লালবাগের বড় হুজুর সাহেব তিনি যখন দোয়া পড়ছেন, দোয়া পড়তে গিয়ে তিনি যখন বললেন, দোয়ার মধ্যে যখন বললেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, তখন কিন্তু গোটা জানাজার যে ক্রাউড, লক্ষ লক্ষ মানুষের ক্রাউড ডুকরে কেঁদে উঠেছিল। কারণ একটাই, যে বাংলাদেশের স্বাধীনতার সার্বত্বকে জিয়া রহমানের সঙ্গে তারা একাত্ম করে ফেলেছিল মানুষ। এখানেই তার কৃতিত্ব, এখানেই তার যে কাজ, সেই কাজগুলো যে স্বীকৃতি মানুষের কাছে তিনি পেয়েছেন। এক কথা বলে শেষ করা যাবে না, তো কোন দিকে নাই আপনার খেলাধুলা, নতুন করি, আপনার চলচ্চিত্র, তারপরে আপনার সঙ্গীত। এই যে আমাদের সৈয়দপুরের মেয়েটা কি নাম, বেবিনা, তাকে ছোট্ট বাচ্চা তখন একটা অনুষ্ঠানে গিয়ে তিনি গান শুনেছিলেন, বলছে মেয়েটাকে তুলে ফেলো, ওটাকে ঢাকায় নিয়ে শিখে ভালো করে দিয়ে ট্রেনিং দিয়ে তাকে ভালো সঙ্গীত শিল্পী করো। আজকে বেবিনা সিং দেশের আমাদের একজন নাম করা শিল্পী। এইভাবেই তিনি করেছেন। আপনার কৃষিতে আপনারা সবাই জানেন, শুধু খাল খনন না, আপনি এখন যে রিসার্চ ইনস্টিটিউট গুলো দেখবেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউট, প্রত্যেকে গিয়ে দেখবেন যে জিয়া রহমানের একটা ফলক লাগানো আছে। উনি ওখানে গেছেন, উনি কাজ করেছেন এবং তাদেরকে টাকা দিয়েছেন যতটুকু সম্ভব ওই সময় দিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। আপনার পৃথিবীতে বাংলাদেশের খুব একটা নাম ছিল না, আরো নাম ছিল ওই যে আপনার বটলস বাস্কেট। তিনি তাকে সেই সময়ে ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে তাকে নিয়ে গেল। তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জাপানের সঙ্গে প্রতিনিধিত্ব করে তিনি নিরাপত্তা কাউন্সিলের মেম্বার হলো বাংলাদেশ। দিস ইজ জিয়া রহমান। তার দৃষ্টি, তার দেখা, তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়া রহমানকে অনন্য করে রেখেছে। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা যে আর 10 বছর বাঁচত, তাহলে হয়তো আমরা বাংলাদেশকে সঠিক ট্র্যাকের মধ্যে তুলতে পারতাম। এই যে আপনারা এখন এত রেমিটেন্সের কথা বলেন, ভুল স্ট্র্যাটেজি। জিয়া রহমান, আপনি
গার্মেন্টসের কথা বলে কে শুরু করেছে? জিয়াউর রহমান। তো এখন তারপরে ওই যে কথাগুলো কিছুদিন আগে বলেন যে আওয়ামী লীগটাকে বিভিন্নভাবে, কিছু যায় আসে না, তাতে জিয়াউর রহমানের কোনো ক্ষতি হয়নি। জিয়াউর রহমানই আছেন। এই প্রসঙ্গে আমার আপনার অ্যানাটমি অফ কিউবান রেভলিউশনের আপনার বই পড়ছিল ক্যাস্ট্রোর আপনার সম্পর্কে। তো ওইখানে আপনার ক্যাস্ট্রো একবার অ্যারেস্ট হয়ে গেল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, and he was convicted for 14 years, 14 বছর জেল হলো। তো কাঠগড়ায় দাঁড়িয়ে ক্যাস্ট্রো বলছেন, condemn me, doesn't matter, history will absolve me, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়াউর রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে condemn him doesn't matter, history has already absolved him। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগোই, আমরা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপি দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে, যে আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করি। সততা আনবিলিভেবল, ওটা অবিশ্বাস্য। কাফি খানের একটা লেখা ইন্টারভিউ আমাদের আব্দুল ভাই করা, তখন বলে এটা আপনার হিসেবে বেরিয়েছিল আপনার বিচিত্রাতে, পরবর্তীকালে কয়েকদিন আগে এটা প্রথম আলো রিপ্রিন্ট করেছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এই লেখাটা যে আপনি পড়েন তাহলে দেখবেন কাফি খান তাকে কিভাবে মূল্যায়ন করছেন। হি ওয়াজ দ্য প্রেস সেক্রেটারি অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাফি খানের নাম আপনারা সবাই জানেন, প্রখ্যাত সাংবাদিক। তো ওখানে উনি বলছেন যে জিয়াউর রহমানকে তার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানুষকে, ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছিল যে তার সততা। এই যে আপনার বলেন ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়া সুটকেস, ট্রু, সত্য ঘটনা এটা, এর মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আমার এখন মনে আছে যে রহমানের আপনার শাহাদাতের পরে যখন বডি নিয়ে আসলো এখানে, আসার পরে আপনার ওই পুরনো সংসদ ভবনে, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানেও বডিটাকে রাখা হয়েছিল কফিনের মধ্যে, কফিনে সাধারণ মানুষের দেখার জন্য। প্রথমে গেট বন্ধ ছিল, যেই গেট খুললো মনে হলো যে স্রোত, বন্যার স্রোতের মতো পানি আসতে শুরু, মানুষ আসতে শুরু করলো। ওইখানে বিদেশি ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন কফিকে, আর মানুষ দেখছিলেন। আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা সেই সময় ছিলাম, আমরা যেহেতু সরকারি কাজ করতাম সেই সময়, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো বিদেশি, তুমি এই প্রেসিডেন্টের কফিনের পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে, দেখো আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করি, বিশেষ করে আমি এশিয়ার দেশগুলোতে কাজ করেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখিনি। দিস ওয়াজ জিয়াউর রহমান। সুতরাং আমরা যতই তার সম্পর্কে গবেষণা করব, যতই তার সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাবো, পরবর্তী প্রজন্মকে জানানো হয়েছে জিয়াউর রহমান হচ্ছে কিলার। আপনারা দেখেছেন কিলার বইগুলো, আমেরিকা আমাদের আমাদের বইয়ের মধ্যে ছিল কি বলছে কিলার, হি কিল শেখ মুজিব। একটা মিথ্যা তথ্য উদ্ভাবন করে তারা এই সমস্ত করার চেষ্টা করেছিল। এই জিনিসগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানানো দরকার। সেখানে জিয়াউর রহমানকে গবেষণা করে তার মূল জিনিসগুলো সামনে আসা দরকার। মিডিয়ার সঙ্গে সম্পর্কটা আমার চেয়ে আপনারা ভালো বলেছেন, আপনারা অনেক ভালো বলেছেন। উনার একটা গুণ ছিল, বড় গুণ ছিল একটা, উনি রাতে সবাইকে ডেকে নিতেন, যাদের যাদের সঙ্গে কথা বলেন এক এক রাতে এক একজন তাকে ডাকতেন। সেটা 12টা 1টা 2টা পর্যন্ত তিনি কথা বলতেন, অনেক সময় ভোর হয়ে যেত। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত ব্যবসায়ী, তাদেরকে রাতে ডেকে তাদের সঙ্গে কথা বলতেন। অ্যান্ড হি ইউজড টু লার্ন। আমার একটা অভিজ্ঞতা যেটা বলে আমি শেষ করবো, লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু বলতে থামা যায় না তো বলতে গেলে। আমি আপনার তখন ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম ঠিক ওই সময়। তো তখন জিয়াউর রহমান সাহেব, তখন উনি আপনার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আপনার আমাদের কাজী জাফর সাহেব তখন আপনার শিক্ষামন্ত্রী, এবং মুজিবুর রহমান সাহেব শিক্ষা সচিব। ওনারা এডুকেশন কমিশন করেছিলেন। ওই কমিশনের সব জাতীয় লোকেরাই ছিল আপনার, যত উচ্চ তখনকার দিনে সবাই বড় শিক্ষাবিদরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, এমনকি হাজি মোহাম্মদ দানেশ ওইটার মেম্বার ছিলেন। আমি কভার করেছি। হ্যাঁ, পরে আপনার ওটা অধিবেশনগুলো হতো আপনার ওই এখনকার যেটা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ, সেখানে হতো। তো ওখানে যখন অধিবেশনটা চলতো, তো আমরা কয়েকজন সিলেক্টেড হয়েছিলাম আপনার টু অ্যাক্ট অ্যাজ রিপোর্টার্স ইউনেস্কো ন্যাশনাল কমিশন থেকে। আমরা কাজ করতাম, সব লিখতাম। তো জিয়াউর রহমান সাহেব এসে দেখতাম, উনি এসে বসতেন, টুপিটা রাখতেন, দেখে একটা নোট বই বার করে নোট নিতেন, যে যা বলছে শুধু নোট নিতেন, কথা বলতেন না। এমনকি শেষের দিন
অর্থাৎ প্রায় 15 দিন সেই ডেলিভারি শুরু হয়েছে, শেষের দিনে তিনি কথা বললেন। এই সময় তিনি আবার ছাত্র নেতাদেরকেও ডেকেছেন। সেই সময় মাহবুব রহমান মান্না, তখন আপনার ডাক্তার ভিপি, তাকেও ডেকেছেন, তার সঙ্গে কথা বলছেন, অন্যান্য দলগুলো ডেকে ডেকে তিনি কথা বলেছেন। এই যে সব আগে জানা, জেনে তারপরে সেগুলোকে আপনার নিজের চিন্তা ভাবনা করতে মানুষের সামনে নিয়ে আসা, এটা ছিল জিয়াউর রহমানের কৃতিত্ব। এই যে হিজবুল বাহার সম্পর্কে অনেক অনেক কথা বলে। উদ্দেশ্যটা কি ছিল? যে দেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রীদেরকে তিনি জাহাজে উঠিয়েছেন, উঠিয়ে তাদেরকে বাংলাদেশ দেখানোর জন্য এবং বঙ্গোপসাগর দেখানোর জন্য তিনি নিয়ে গেছেন। এবং সেখানে সমস্ত বিশিষ্ট আপনার অধ্যাপক যারা আপনার ছিলেন, রিসার্চার, তাদেরকে নিয়ে গেছেন, যে তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানা। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তাই আমি শেষ করছি এই কথা বলে, আমি যে কথাগুলো বলেছেন এখানে, যে এখন একটা সুযোগ এসছে আবার যে জিয়াউর রহমানকে অনুসরণ করার সুযোগ এসছে আপনাদের প্রেস ক্লাবের আরো উন্নয়ন ঘটানোর জন্য। আমরা খুব কষ্ট পাই, ফ্র্যাঙ্কলি বলি, কারণ আপনাদের এই যে অডিটোরিয়াম বলেন, মিলনায়তন বলেন, ওখানে অবস্থা খুব খারাপ, ওখানে আপনার কাজ কোনো অনুষ্ঠান করা যায় না। এখন একবার প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিন রাত কাজ করার চেষ্টা করছেন। এটাকে কাজে আপনারা তাকে বলেন, নিমন্ত্রণ করেন, নিয়ে আসেন, এবং তার কাছে যে আপনাদের অডিটোরিয়ামটা এটা আরো ভালোভাবে নতুন করে আপনার করা যায়। সেই সঙ্গে মিডিয়ার যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে তাকে বলেন। মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। We have seen it in the last regime, কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করবো যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনো আছি। রাস্তায় যেমন একসাথে মিছিল করেছি, এখনো দরকার হলে প্রয়োজনে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবো। আপনাদের সকলকে ধন্যবাদ।